গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনায় পড়া ট্রেন দুটি উদ্ধারে এখনও কাজ চলছে। 3টি তদন্ত কমিটি গঠন, স্টেশন মাস্টার সহ 3 জন সাময়িক বরখাস্ত। বিকট আওয়াজ পাই বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। লাইন ক্লিয়ার নিচ্ছি, মেল লাইনে উঠতে যায় দেখি আমার লাইন ক্রস ওভার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। নির্বাচনের আগে আওয়ামী লীগকে যারা চাপ দিয়েছিল তারাই এখন চাপে আছে মন্তব্য ওবায়দুল কাদেরের। দলের কারা উপজেলায় প্রার্থীদের সমর্থন দিচ্ছে খতিয়ে দেখা হবে। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরো বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। ভোটে প্রার্থী হওয়াদের বিরুদ্ধে কঠোর বিএনপি, তৃণমূলে দুর্বল হবে দল, অভিমত রাজনৈতিক বিশ্লেষকের। দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠা হবে মনে করছেন নেতারা। তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দনের কোনো প্রশ্নই আসে না। চলতি মাসে সহনীয়ই থাকবে তাপপ্রবাহ। 6 মে থেকে স্বাভাবিক বৃষ্টিপাত। গরমের লোডশেডিংয়ের তারতম্যের জন্য সঞ্চালন লাইনে সীমাবদ্ধতাকে দোষারোপ। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের তাণ্ডব। শিক্ষার্থীদের বয়ানে উঠে এলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলার ভয়াবহতা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় 4 ঘন্টা পর এক লাইনে শুরু হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। হয়েছে 3টি তদন্ত কমিটি। জয়দেবপুর স্টেশনে আগেই দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন। সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসা কমিউটার ট্রেন। তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি। লাইনচ্যুত হয় কমিউটার ও তেলবাহী ট্রেনের 10টি বগি। তবে একই লাইনে কমিউটার ট্রেনটি আসলো কিভাবে? বলা হচ্ছে, সিগন্যালম্যানের গাফিলতির কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। স্টেশন মাস্টার এখান থেকে লাইন ক্লিয়ার পিক আপ লাইন ক্লিয়ার নিচ্ছি, আমার গাড়ি নির্ধারিত গতিতে বাইরেতেছি। স্টেশন বাইরে আইসে মেল লাইনে উঠতে যায় দেখি আমার লাইন ক্রস ওভার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। দুর্ঘটনায় আহত হয়েছেন যাত্রীবাহী ট্রেনের লোকোমাস্টার সহ 5 জন। দুইটা সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলগামী ট্রেনটি 2 জন চালক ছিল, ঘাট যারা ছিল বা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারের নামে রেল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিজিবি। একটাই লিক হয়েছে, লিকেজ থেকে তেল বাইর হচ্ছে। এখানে আমরা ছিনটেপ দিয়ে চারিপাশে আমরা এটা করে দিচ্ছি, আটকে দিচ্ছি, যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল বিভাগ ও রেলওয়ে মন্ত্রণালয় 2টি তদন্ত কমিটি গঠন করেছে। লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়া, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যত্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে। যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যিনি সুপারভাইজ করার কাছে ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা। কোনো সিগন্যালিং বা টেকনোলজির কোনো ত্রুটির কারণে হতে পারে, কারো গাফিলতি থাকতে পারবে। এই বিষয়টি তদন্তের জন্য আমরা 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন। প্রায় 4 ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল চলাচল শুরু হয়। এই ঘটনায় জয়দেবপুর স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে জয়দেবপুরে রেল দুর্ঘটনায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। সকাল 8:30টায় বুড়িমারি এক্সপ্রেস, সকাল 9টায় রংপুর এক্সপ্রেস ও সকাল 11:30টায় অগ্নিবীণা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও ট্রেনগুলো দুপুর 1:30টার পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরের ট্রেনে দুর্ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, উদ্ধার অভিযানের সবশেষ অবস্থা জানাবেন। দেবাশিস, প্রায় 1.5 ঘন্টা হয়েছে উদ্ধার যে ট্রেনটি সেটি আসলে তাদের কাজ করছে, যদিও খুব স্লো গতিতে কাজ হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে যেটি আসলে মালবাহী যে ট্রেনটি রয়েছে সেটি উদ্ধারের জন্য যত আসলে সময় লাগবে এমনটি জানিয়েছে রেল কর্তৃপক্ষ, কিন্তু এর পাশেই কিন্তু রয়েছে যেটি যাত্রীবাহী ট্রেন, সেই যাত্রীবাহী ট্রেনটিও বেশ সময় লাগবে, সেটিও আসলে পরবর্তীতে করা হবে। যদিও এখন বলছে যে মালবাহী যে ট্রেনটি রয়েছে, যদিও এটি তেলবাহী একটি ট্রেন, সেটি কাজ করছে। অর্থাৎ এখান থেকে তাদের যে কার্যক্রমগুলি এখান থেকে আসলে শেষ করে সেটি টঙ্গী রেলওয়ে জংশন দেখে আসা হচ্ছে, এমন তথ্যটি জানিয়েছে যে উদ্ধার ট্রেনটি সেটি হয়তো বা সময় সম্ভাবনা হচ্ছে। তবে লাইন 2তে যেটি রয়েছে সেটি চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, রেল চলছে। তবে রেল কর্তৃপক্ষ পাশাপাশি র্যাব, পুলিশ সমন্বয়ে তারা আসলে কোন অপ্রীতিকর ঘটনা যেন না করে তারা কিন্তু চতুর্পাশে কিন্তু ঘিরে রেখেছে চতুর্পাশ। তবে এখন পর্যন্ত আমরা যদি বলি যে 4 জন যে আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে একজনকে তাদের বাড়িতে পাঠানো হয়েছে, আর বাকি যে 3 জন অর্থাৎ একজন চালক এবং আরেকজন সহকারী চালক এবং একজন যাত্রী সহ 3 জন কিন্তু এখন পর্যন্ত শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যদি আসলে তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হয় সেক্ষেত্রে বলছিল যে তাকে ঢাকা মেডিকেল কলেজ রেফার করা হবে, কিন্তু এখন পর্যন্ত তাকে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তবে উদ্ধারের যে বিষয়টা যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত কিন্তু কতক্ষণ লাগবে সেই বিষয়টি আসলে নিশ্চিত হতে পারেনি। তারা বলছে যে যেহেতু মালবাহী ট্রেন একটু সময় লাগার সম্ভাবনা রয়েছে, হয়তোবা সেটি শেষ করে তারপর আবার যে যাত্রীবাহী যে ট্রেনটি সেটি শেষ করার পর এই দুটি লাইনে আসলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। নির্বাচনের আগে আওয়ামী লীগকে যারা চাপ দিয়েছিল তারাই এখন বিপাকে আছে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও পড়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে স্বজন বলতে আওয়ামী লীগ সভাপতি স্ত্রী সন্তানদেরই বুঝিয়েছেন। দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পরদিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয়, তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার। বিভিন্নভাবে চাপ সৃষ্টি, এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিরা কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সভাপতির নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে, স্বজন বলতে সন্তান, স্ত্রী সন্তান, এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন। সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করছেন সরকার প্রধান। বর্তমান সরকারের অধীনে দেশে মানবাধিকার নেই, সংবিধান ও জনগণের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফারুক বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে না, কাউকে সরাতেও চায় না, তবে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। আপনি বলেছেন আপনাকে সরিয়ে কাকে আনবো, আমরা আপনাকে সরাতে চাই। এই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। উপজেলা নির্বাচনে অংশ নেওয়া এ পর্যন্ত ৭৫ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে আরও অনেক নেতাকর্মীকে। দলের এমন পদক্ষেপের ফলে তৃণমূলে বিএনপি আরও দুর্বল হবে, মাঠ পর্যায়ে বাড়বে অভ্যন্তরীণ কোন্দল। এই অভিমত কোনো রাজনৈতিক বিশ্লেষকের। বিএনপি নেতারা বলছেন, দুর্বল নয় বরং সবল হবে, দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠিত হবে দলে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে সেই প্রমাণও রেখেছেন তারা। যদিও ১৭ বছর ধরে নানা প্রতিকূলতায় দিন দিন দুর্বল হচ্ছে সেই অবস্থান। সম্প্রতি উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের অনেক নেতাকে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে বিএনপির অবস্থান আরও দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমস্যাটা যেটা হবে যে সাংগঠনিক দিক থেকে দলটা দুর্বল হওয়ার সম্ভাবনা বাড়ছে, ক্রমাগত বাড়বে। এরা ২০ জন যদি জিতে আছে, ২০টা এলাকায় এরা প্রভাবশালী, সুতরাং আপনি এদেরকে বাদ দিয়ে তো দল চালাতে পারবেন না, দলকে আপনি স্থানীয় পর্যায়ে রাখতে পারবেন না। এছাড়া মাঠ পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। যদিও বিএনপি নেতারা বলছেন, বহিষ্কারে আরও শক্তিশালী হবে দল। তাদের আর দলের প্রয়োজন নাই, তার কারণ তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না এবং কোন্দল হবে বলেও আমি মনে করি না। তৃণমূল নেতাদের বহিষ্কার নিয়ে নানা মত আছে বিএনপিতে। একটা অংশ মনে করে, বর্তমান পরিস্থিতিতে এমন কঠিন পদক্ষেপ দরকার ছিল না, বরং সহায়তা করা যেত নানাভাবে। অন্য পক্ষ বলছে, গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে দল। মধ্যপন্থী একটা অংশ বলছে, এই ইস্যুতে আরও কৌশলী হতে পারত বিএনপি। একটা সাগর থেকে যদি 10 বালতি পানি উঠানো যায়, সেই সাগরে কোনো আসা যায় না। তো ঠিক তেমনি বিএনপি থেকে যদি 2-4 জনকে বহিষ্কার করা হয়, তাতে করে বিএনপি কোনো আসা যায় বলে আমি মনে করি না। কারণ বিএনপি একটা বিশাল রাজনীতি দল, বিএনপিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী আছে। এখানে দুর্বল সবলের বিষয় না, দলীয় সিদ্ধান্তের বিষয়। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সিদ্ধান্ত মানতে হবে। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে, দল আরও শক্তিশালী হবে। অতীতে আরও এরকম দল সিদ্ধান্ত বাইরে অনেকে কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। দায়িত্বশীল নেতারা বলছেন, দলের শৃঙ্খলা টিকিয়ে রাখতে বহিষ্কার ছাড়া বিকল্প ছিল না বিএনপির কাছে। কারণ হিসেবে বলছেন, প্রথম ধাপেই দলের শক্ত অবস্থান না থাকলে পরবর্তীতে উপজেলায় ভোট করতে আগ্রহী হবেন তৃণমূলের আরও অনেক নেতাকর্মী। ফলে ভেঙে পড়বে দলের চেইন অফ কমান্ড, কঠিন হবে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন। এমন বাস্তবতায় শুরু থেকেই হার্ড লাইনে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাস নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস। এ মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম বলে জানাচ্ছে তারা। রয়েছে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনাও, তবে বৃহস্পতিবার রাতে স্বস্তির বৃষ্টির পরদিনই ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। বৃহস্পতিবার রাতে রাজধানীবাসী সিক্ত হয় বহুকাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টিতে। কমে আসে তাপপ্রবাহের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছেন, 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। মে মাস জুড়ে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হওয়ার পরদিনই বেড়েছে ভ্যাপসা গরম। রোদের হাত থেকে বাঁচতে অনেকে ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন। একটু বাতাস পাবার আশায় শিশুদের কর্মকাণ্ডও ছিল চোখে পড়ার মতো।
গরম আগের মতনই আছে, কিন্তু হালকা পাতলা কমছে, হালকা, অত না। একটু বেশি গরম লাগতেছে। আজকে সকালে ঠান্ডা ছিল, এখনকার গরম লাগতেছে বেশি। বয়সে বড়রাও অতিষ্ঠ এই ভ্যাপসা গরমে। যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই তুলনায় আজকে ওইরকম কোনো ঠান্ডা নাই, মোটামুটি গরম আবহাওয়া বলা যায়। তো গাছ আছে, সবে আছে, বাতাসটাই আজকে তুলনামূলক কমফোর্টেবল গতকালকের তুলনায়। গতকালকে যে ভ্যাপসা গরমটা ছিল আজকের বৃষ্টির কারণে হয়তো একটু কম অনুভূত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চলমান দাবদাহের কারণে শনিবার ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ 25 জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা ও টাঙ্গাইল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চট্টগ্রাম বিভাগে চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও শনিবার বন্ধ থাকবে। এক উনুনে বসে আরেক উনুনে রান্না, পৃথিবীতে এই কাজ মা ছাড়া আর কারো পক্ষে কি সম্ভব? তাহলে মায়েদের কি এই দুর্বিষহ গরমে কষ্ট হয় না? জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। দাবদাহের চোখ রাঙানিতে দেশ জুড়ে মানুষের নাভিশ্বাস। বাইরে যখন তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরে, তখন বাড়ির চুলার ধারের তীব্রতাটা কত আন্দাজ করা যাচ্ছে, কিন্তু উপায় নেই। মায়েদের তো চুলা জ্বালিয়ে খাদ্যের যোগান দিতেই হবে। তাহলে কি মায়েদের গরম লাগে না? মায়েদের কষ্ট হয় না? এবারের গরম রেকর্ড ছাড়িয়ে। সন্তান আর পরিবারের জন্য মায়ের ভালোবাসাও তো সব ছাপিয়ে। অনেক গরম করতে আছে, আবার ঘামাইতে আছে, সারা শরীর মানে অস্থির হয়ে যায়, এই অবস্থায়। এবার তো গরম বেশি পড়তে আছে, অনেক সিদ্ধ হয়ে যায়। আবার আমি যাই কতক্ষণ ফ্যানের নিচে যাই বসি, আবার কতক্ষণ যাই আবার এখানে আসি, আবার যাই বসি। অনেক কষ্ট। চুলার কাছে আসা মানে পুরা ঘেমে যাওয়া, পুরা মানে অস্থিরতা। রান্নাঘর থেকে যাওয়া মানে বাঁচা। রান্না করে আসলে মনে হয় মানে দুযুগের মধ্যে আছি, এর মানে এত কষ্ট। যেহেতু রান্না করতেই হবে, রান্না করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওরা বাইরে যারা আছে কাজ টাজ করে আইসা মানে খাওয়া দাওয়া করবে, মানে বাধ্য হয়েও রান্না করতে হচ্ছে আর কি। অভাবের কষ্টের সাথে এই মায়ের এবার যোগ হয়েছে তাপদাহের তীক্ষ্ণতা। গরমে তো গরম হয়, যখন রাত্রে আমি আমার বাচ্চারা নিয়ে শুতে তখন আর বেশি গরম লাগে, তখন অনেক কষ্ট হয় আমার বাবুর। আমার জন্য গরমটা কষ্ট হয় না, আমার বাবুটার অনেক কষ্ট, গায়ে একবারে জুবড়া জুবড়া হয়ে যায়। তো আল্লাহর কাছে একটা কান্না দিয়েছি, আল্লাহ কি পাপ করছি। গরমের ঘামের সাথে চরম বাস্তবতার অশ্রুগুলো মিলিয়ে যায় ফাতেমার মায়ের। ঠান্ডার পরশে ফাতেমার মুখে যেন এমন একখণ্ড হাসি সর্বদা অমলিন থাকে। মায়ের চাওয়া এইটুকুই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাও শুরু হয়েছে। তীব্র গরম উপেক্ষা করে ছুটির দিনে সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও, তারাও চষে বেড়াচ্ছেন অলি গলি। এর আগে গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21শে মে। উপজেলা নির্বাচনের পরিবেশ কেউ নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের অংশ নেওয়া প্রার্থীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় রাশেদা সুলতানা বলেন, ভোটের দিন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রার্থীরা যে দলেরই হোক, ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে ছাড় পাবে না। সব প্রার্থীদের কমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান রাশেদা সুলতানা। নির্বাচন ভালো করার জন্য যত রকমের আয়োজন, যত রকমের প্রচেষ্টা, যত রকমের ব্যবস্থা নিতে আমরা সব নিয়েছি। ব্যত্যয় ঘটালে তার আইনি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কাউকে আমরা ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেব না, সে যেই হোক না কেন। দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখন অনেকটাই আবহাওয়া নির্ভর, অর্থাৎ গরম বেশি হলে লোডশেডিং বাড়বে আর বৃষ্টি হলে কমবে। উৎপাদনের নতুন নতুন রেকর্ড হলেও তা বিতরণে সঞ্চালনের জটিলতা কাটেনি। ফলাফল তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ঢাকাসহ বড় শহরগুলোর পরিস্থিতি সহনীয় হলেও গ্রামে গঞ্জে মানুষের ভোগান্তি চরমে। তীব্র দাবদাহ দেশ জুড়ে, সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। গরমে বিপর্যস্ত মানুষের ভোগান্তি তাই চরমে। এমন বিরূপ আবহাওয়ায় সবচেয়ে জরুরি বিদ্যুৎ।
গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। পিডিবির হিসেবে এবছর গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা হবে 17,500 মেগাওয়াট। এরই মধ্যে 16,400 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। সেই হিসেবে দিনে 1000 মেগাওয়াটের মতো লোডশেডিং হওয়ার কথা। যদিও বাস্তবতা ভিন্ন। বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর সহ পল্লী বিদ্যুতের বেশিরভাগ এলাকায় বেড়েই চলেছে লোডশেডিং। ভুক্তভোগীদের দাবি 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত দিনে বিদ্যুৎ থাকে না গ্রামেগঞ্জে। জায়গা ফুটফুট করে আবার ফুটফুট করে আল্লাহ আসে দণ্ডের জায়গা, সারাদিনে বিছনি হাতত নিয়ে থাকি। অনেক গরম, বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না। আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা রাতের বেলাও পড়তে পারতেছি না, দিনের বেলা গরমের জন্য ঘরে থাকতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে দোকানে কাস্টমারও আসে না, আমরাও আপনার শরীর নিয়ে মনে করেন কোথাও মনে করেন যাই বাড়িতে পারতেছি না। কারেন্ট যদিও থাকে, ভোল্টেজ মোটেই নাই। ভোল্টেজ না থাকার কারণে আমাদের সেচের গুলো নষ্ট হইতেছে। চাহিদা বেড়ে যাওয়ায় যে এই সংকট তা স্বীকারও করেছে পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরা। বলছেন চাহিদা মতো তাদের বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না পিডিবি। তীব্র দাবদাহ না থাকে তখন আমার 110 মেগাওয়াট 100 মেগাওয়াট 90 মেগাওয়াট এর মধ্যে থাকে, তখন লোডশেডটা খুব কম থাকে না বললেও চলে। আর এখন তীব্র দাবদাহে সেই লোডটা আমার 100 থেকে বেড়ে গেছে প্রায় 150, 52, 53, যার পরে অতিরিক্ত দাবদাহের লোড বেড়ে যাওয়াতে একটু লোড ক্রাইসিস হচ্ছে। আমার 15-20 মেগাওয়াট লোডশেড হচ্ছে 6টা উপজেলা মিলে। গত 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন কয়েক গুণ বাড়লেও তার সাথে তাল মিলিয়ে হয়নি সঞ্চালন লাইনের কাজ। ফলে উৎপাদিত বিদ্যুতের পুরোটা সরবরাহ করা যায় না সব সময়। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া। যে লেভেলে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তৈরি হয়েছে সেই লেভেলে পিডিসিবি তৈরি হয়। এখন যখন হিট রেট বাড়তেছে, এখন আমাদের পিডিসিবি ট্রান্সমিশন লাইন হয়েছে, কিন্তু কিছু জায়গায় কিছু পকেট জায়গাতে কিন্তু সেই লেভেলটা এখনো তৈরি হয়। সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। এমন অবস্থায় ভুক্তভোগী মানুষের মতো কখন বৃষ্টি হবে, গরম কমবে, তখন লোডশেডিংও থাকবে না সেই আশায় বিদ্যুৎ বিভাগও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে 2 কিশোর গ্রুপের মধ্যে পাল্টা হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। পরে মেরাজ শাওন গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে শাহরিয়ার সাম্পানের উপর হামলা চালায়। এ সময় একটি দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। কিশোর গ্যাংয়ের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলার চেষ্টা চালালে আহত হয় শাহরিয়ার। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আনা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় রংপুরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ব্যবসায়ী আনোয়ার হোসেন খানকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একটি অফিসে আটকে রেখে তার উপর চলে নির্যাতন। মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পাননি। এ ঘটনায় চক্রের হোতা হাজি খোকন সহ 7 জনকে আটক করা হয়েছে। তারা মূর্তি ও ধাতব মুদ্রা পাচারে জড়িত। ব্যবসায়ী আনোয়ার হোসেন খান বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে অপহরণের শিকার হন। মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে। সেখানে একটি অফিসে আটকে রেখে করা হয় নির্যাতন। 17 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও থামেনি নির্যাতন। আবার আমার ভিডিও করিয়া আবার বলতেছে কি তোর কি মারছি আমি কিন্তু আমার নেই, কিন্তু মারার শেষে তোর কি মারছি, তোর কাছে জানি কত ভাই, আমার বলতে 5 কোটি। আমি না 5 কোটি আমি কম আমার কাছে তো আমি পাই না। আবার মারে কত 95 লাখ, আবার আমি 95 লাখ মাইরের বয়তে আমি বলছি। অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান চালায় র্যাব। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে উদ্ধার করা হয় অপহৃত আনোয়ারকে। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা খোকন হাজি সহ 7 জনকে। র্যাব জানায় গ্রেফতার খোকন হাজি 2015 সাল থেকে অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের সাথে জড়িত। 95 লাখ টাকার বিনিময়ে নকল মূর্তি ও মুদ্রা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়ান খোকন। ভুক্তভোগী আনোয়ার সেই ব্যক্তির আত্মীয় হওয়ায় অপহরণের শিকার হন। খোকন হাজি তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি
জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন। খোকন হাজি 2015 থেকে 17 সাল পর্যন্ত কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার 7টি চালান ভারতে পাচার করে, জানায় র্যাব। মূলত 15 থেকে 17 এই 2 বছরের সময়কালে তিনি তার যেই অবৈধ ব্যবসা সেটি সফলভাবে পরিচালনা করে আসছিলেন। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতার কারণে 17 সালের পরবর্তীতে তিনি এই পেশার সাথে সরাসরি ওইভাবে জড়িত ছিলেন না। অপহরণকারীদের কাছ থেকে একটি রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান জব্দ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এক সমাবেশে এ দাবি করা হয়। দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশের শান্তি বিনষ্ট করতে না চাইলে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। মধুখালী হত্যাকাণ্ডের ঘটনায় উগ্রবাদীদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। মধুখালীতে যে হত্যা হয়েছে, এই হত্যার বিচার করতেই হবে। এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি, থাকব যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। হাওড় অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ নিয়ন্ত্রণহীন। কৃষক ব্যাপারীদের কাছে এক এক রকম দাম বলছেন আড়তদাররা। কেউ মোটা চালে মন প্রতি 800, কেউ বা তারও বেশি বলছেন। চিকন চালে তা 1000 ছাড়িয়েছে। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশুগঞ্জে মেঘনা নদীর বিওসি ঘাট। সকাল থেকে রাত ভিড়ছে ছোট বড় নৌকা। আসছে হাওরের ধান, আনছেন ব্যাপারীদের পাশাপাশি কৃষকরাও। হাওড়াঞ্চলের অন্যতম বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জে। এবার ফলন ভালো হওয়ায় যোগানো বেশ, তবুও বদলায়নি মোকামের চিত্র। নিয়ন্ত্রণহীন দাম, এতে বিপাকে কৃষক ব্যাপারীরা। শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। কষ্ট আর ধরে গিয়া ধানের গিয়া ফুসে গিয়া ধান হইছে আল্লাহর রহমতে বাম্পার হইলে কি আমরা তো দর পাইতাছি না, দর খুব কম। ধানের বাম্পার ফলনের কারণে মানে আমদানিটা একটু বেশি না, এজন্য মিলার পার্টিরা চতুর্দিকে ধান পাইতেছে না, এজন্য গালার মধ্যে একটু বাজারটা কম। এবার 44 ও 45 টাকা কেজিতে আতপ এবং সিদ্ধ চাল কিনবে সরকার। ধানের কেজিতে 32। আগামী 7 মে শুরু হবে ধান চাল সংগ্রহ। তার আগে মোকামের নৈরাজ্য রোধের মনিটরিং জোরদারের দাবি জেলা চালকল মালিক সমিতির। ফুড অফিস এবং ডিসি অফিস এবং ইউনো অফিস মিলিতভাবে মনিটরিং করে তাহলে আরও ভালো হবে সরকারের জন্য এবং কৃষকের জন্য, সবার জন্যই ভালো হবে। ইউএনও জানালেন, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আর বাজার নিয়মিত তদারকি চলছে বলে দাবি খাদ্য বিভাগের। অটো রাইস মিলগুলি আছে এবং তাদের যে গোডাউনগুলি আছে সেইগুলি আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম কোনো ধরনের সংকট তৈরি বাজারে করতে না পারে সেই জন্য আমরা সচেতন আছি এবং নজরদারিতে রাখছি প্রত্যেকটি বাজারকে। আমাদের অভিযানে আমরা যে সকল অনিয়ম পেয়েছি আমরা জরিমানার আওতায় এনেছি, আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টি-20 খবর। চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফররত জিম্বাবুয়ের। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 8 উইকেটে 117 রান। ভারতে যে কোনো মূল্যে সিএএ আইন কার্যকরে আবারও হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মোদী, সেখানে এই হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি। সন্দেশখালীতে দলিত নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে, এ নিয়ে পুরো ভারত তোলপাড়। অথচ ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের কোনো পদক্ষেপই নেয়নি, উল্টো অভিযুক্তদের রক্ষায় নেমেছে তারা। পুরো দেশের মানুষ যখন সিএএ বাস্তবায়ন করছে তখন টিএমসি এর বিরোধিতা করছে। নিজের পুরনো আসন আমেথি থেকে নয়, বরং কংগ্রেসের ঘর হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মা। শুক্রবার এই সিদ্ধান্ত জানায় কংগ্রেস। 20 মে আমেথি এবং রায়বারেলিতে ভোট হবে। 2004 থেকে 2019 পর্যন্ত দীর্ঘ 15 বছর আমেথির এমপি ছিলেন রাহুল।
কিন্তু গেল লোকসভা নির্বাচনে তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান। জওহরলাল নেহরুর আমল থেকে রায়বারেলি কংগ্রেসের আসন হিসেবেই পরিচিত। এরই মধ্যে আমেথি থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আর রায়বারেলিতে বিজেপির প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং। 1962 এবং 1999 সালের নির্বাচন ছাড়া এই আসনে সবসময় নেহেরু গান্ধী পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই আসন থেকে 3 বার জয়ী হয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পুলিশি তাণ্ডবের সময় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে, অথচ তাদের বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি প্রশাসন। এমন অভিযোগ শিক্ষার্থীদের। নিরাপত্তা বাহিনীর তাণ্ডব থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিলে সেখানেও হামলা চালায় পুলিশ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে চলছে তুমুল সমালোচনা। কোনো সন্ত্রাসী কিংবা অপরাধীকে নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের ধরতে চলছে পুলিশের ধাওয়া। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার পোর্টল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তাদের ছত্রভঙ্গ করতে চলছে পুলিশের তাণ্ডব। এর আগে বৃহস্পতিবার পুলিশ রাতভর তাণ্ডব চালায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে। নির্বিচার হামলার শিকার শিক্ষার্থীদের বয়ানে উঠে এসেছে পুলিশি ভয়াবহতা। আমি ছিলাম ব্যারিকেডের একেবারে সামনে। পুলিশ ব্যাটন দিয়ে আমার হাতে প্রথমে আঘাত করে। পুলিশ খুবই হিংস্র আচরণ করেছে আমাদের সাথে। চারদিক থেকে আমাদের উপর হামলে পড়ে। কিছু বোঝার আগেই ব্যারিকেড ভেঙে সরিয়ে দেয়। পুলিশি হামলার মুখে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ভেতর। সেখানেও চলে তাণ্ডব। নিরাপত্তা বাহিনী আটক করেছে শতাধিক শিক্ষার্থীকে। এখনও পাওয়া যায়নি তাদের কোনো খোঁজ খবর। পুলিশ বলছে তারা 119 জনকে আটক করেছে। সেই শিক্ষার্থীরা এখন কোথায় কি অবস্থায় আছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন অবস্থান করবে, তারা এখান থেকে কখন সরবে সেটাও বলা হচ্ছে না। পুলিশ যেভাবে অভিযান চালিয়েছে ক্যাম্পাসের মাঝে, তাতে আমরা আতঙ্কিত। আমরা ভয়ে আছি। মনে হচ্ছে যে কোনো সময় আবারও হামলা চালাবে নিরাপত্তা বাহিনী। এদিকে বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল স্থানে পুলিশের এ ধরনের তাণ্ডবের পর তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রশাসন। এ ধরনের পদক্ষেপকে স্বৈরাচার এবং তৃতীয় বিশ্বের কর্মকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে। গাজার পক্ষে যেসব শিক্ষার্থী আন্দোলন করছেন তাদের আমি অভিনন্দন জানাই। তারা দেশব্যাপী একটা আন্দোলনকে জোরদার করে তুলছেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলা হলে কি ধরনের নির্যাতন আসতে পারে সেটাই তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এদিকে প্রশাসনিক চাপ থাকার পরও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের সমর্থনে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, ভিন্ন মত প্রকাশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পক্ষে সাফাই গান বাইডেন। বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না, এটা আইনের পরিপন্থী। ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কিংবা ক্লাস ও গ্র্যাজুয়েশন বাতিল করতে বাধ্য করা, এসব কোনোটি শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না। যুক্তরাষ্ট্র কোনো কর্তৃত্ববাদী দেশ নয় যে ভিন্ন মতকে দমন করা হবে, তবে শৃঙ্খলাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণে 80 বছর সময় লাগতে পারে, এমনটি জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিবৃতিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানায়, বর্তমান সংঘাতের উপর ভিত্তি করে এই অনুমান করা হয়েছে। এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে বলেও জানানো হয়। গাজায় ইসরায়েলি বোমা হামলায় যে পরিমাণ বাড়িঘর ধ্বংস হয়েছে তা এই শতাব্দীতে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। সংস্কার কাজ শেষ করতে পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্যয় হতে পারে $40 বিলিয়ন। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।